তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা জানো তোমাদের এমনিতে ম্যাথামেটিক্স 11-12-এর জন্য তোমাদের রিতম স্যার নেয়। তো রিতম স্যারের সাথে সাথে আমি প্রীতম স্যার তোমাদের চলে এসেছি এখানে 11-12-এর সায়েন্সের যে ম্যাথামেটিক্স আছে সেটা ডিল করব, যাতে কিনা তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করা যায়। নট অনলি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করা যায়, তোমাদের কিন্তু তার সাথে সাথে কী বেনিফিট আছে, তার সাথে সাথে তোমরা সাবজেক্টটাকে আরও বেটার শিখতে পারবে, আরও বেশি প্রবলেম সলভিং করানো যাবে এই জিনিসগুলো। আর দেবী স্যারের একটা বড় ইনিশিয়েটিভ তোমরা জানো, অলরেডি আমরা 1 ইয়ার ধরে কিন্তু এই ইনিশিয়েটিভটা কন্টিনিউ করছি, এবং ইন ফিউচার তোমাদের যদি রেসপন্স পাই তাহলে অবশ্যই হয়তো আমরা আরও এগিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পুরো ফ্রি অফ কস্ট কিন্তু আমরা পুরো 11-12-এর প্রত্যেকটা চ্যাপ্টার, এমনকি এবিটিএ সলভ, ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু করিয়েছি এবং স্টিল এখন আমরা করাবো। তো আমার নাম প্রীতম স্যার, অলমোস্ট আমার 7 ইয়ার্স ম্যাথামেটিক্সের এক্সপিরিয়েন্স, বিভিন্ন ইনস্টিটিউটে পড়িয়েছি, এখানে পড়াচ্ছি গত 3-3.5 বছর ধরে। তো চলো, তোমরা হয়তো আমাকে কখনো দেখোনি এইভাবে 11-12-এর এই ফ্রি ক্লাস সেশনে, বাট আজকের পর থেকে তোমরা প্রত্যেকটা ফ্রি ক্লাস সেশনে আমাকে দেখতে পাবে, এবং আমার সাথে তোমরা চলো এগিয়ে যাই, আমরা আমাদের টপিকগুলোকে শেষ করি এবং বুঝি যে কিভাবে ম্যাথামেটিক্স ডিল করতে হয়। তো সবার প্রথম কথা, আমরা ম্যাট্রিক্স পড়বো আজকে, না খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা আমরা ইন ফিউচার ইঞ্জিনিয়ারিংয়ে প্রচণ্ড পরিমাণে কাজে লাগাবো, বা যারা ম্যাথামেটিক্স পড়বে পরের অনার্স তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। তো ম্যাট্রিক্স জিনিসটা কি দেখো, তোমাদের ফর অ্যান এক্সাম্পল বলছি, ধরো তোমার কাছে লেটস সে তোমার কাছে ধরো প্রোডাক্ট, আমি এখানে কিছু জিনিস বলছি, ধরো আমরা এখানে দুটো জিনিস বানাচ্ছি। কি বানাচ্ছি স্যার? একটা বানাচ্ছি হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে, আর হচ্ছে আরেকটা হচ্ছে কোম্পানি। ধরো আমার কাছে 4টে কোম্পানি আছে। কি কি কোম্পানি আছে? এ বি সি ডি। আর আমার কাছে প্রোডাক্ট আছে 3 ধরনের, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা একটা রিয়েল কেস নিয়ে দেখছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, আমাদের 3টে প্রোডাক্ট আমরা বানাচ্ছি, এবং বা এই 4টে কোম্পানি 3টে প্রোডাক্ট বানাচ্ছে। তিনটে আমাদের প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এটা 4টে ডিফারেন্ট কোম্পানি প্রডিউস করছে। তো আমরা ফর এক্সাম্পল যদি আমরা বলি যে আমরা জিনিসটাকে এরকমভাবে লিখছি, ধরো আমাদের এ বি সি ডি এই কোম্পানি আছে, আর 3টে প্রোডাক্ট আছে এক্স ওয়াই জেড। তো এক একটা কোম্পানি এক এক মানে তোমার কি বলবো, এক এক কোয়ান্টিটির প্রোডাক্ট ডেভেলপ করছে। ধরো এ কোম্পানি এক্স প্রোডাক্টটা 4টে ডেভেলপ করছে, ওয়াই প্রোডাক্টটা 10টা ডেভেলপ করছে, আর জেড প্রোডাক্টটা 6টা ডেভেলপ করছে। যেমন সমসাময়িককালে বি যে কোম্পানি আছে সে এক্স প্রোডাক্ট একটাও ডেভেলপ করেনি বা বানায়নি, কিন্তু ওয়াই 3টে বানিয়েছে, জেড 9টা বানিয়েছে, ঠিক আছে। সি যে কোম্পানি আছে সে কি করছে, 7টা বানাচ্ছে এক্স প্রোডাক্ট, ওয়াই প্রোডাক্ট বানাচ্ছে 8টা, জেড প্রোডাক্ট বানাচ্ছে 2টো। আর ডি যেটা আছে সে বানাচ্ছে 6খানা এক্স প্রোডাক্ট, ওয়াই খানা। আমি এখানে এক্সাম্পলটা একটু অন্যরকম ভাবে নিয়েছি, তোমরা অন্যভাবেও করতে পারতে, তোমরা এইগুলোকে প্রোডাক্ট বলতে পারতে, এক্স ওয়াই জেড কে তোমরা কোম্পানি বলতে পারতে, সেটাতেও কোনো সমস্যা নেই, তোমরা যেভাবেই বানাও, ঠিক আছে। আমার এক্সাম্পলটা এর থেকে একটু আলাদা, এখানে উৎপাদন সামগ্রীকে এবিসিডি ধরেছে, আমি এখানে কারখানাকে এবিসিডি ধরেছি। বাট মেন অবজেক্টিভটা কি স্যার? মেন অবজেক্টিভ হচ্ছে এই ধরনের, ধরো এবিসিডি যে এই 4 প্রকার সামগ্রী যে এক্স ওয়াই জেড কারখানা বানাচ্ছে, সেই যে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে বানাচ্ছে, সেইটাকে যখন আমরা একটা কি করব, আয়তকার তোমার কি বলবো ফরম্যাটে রিপ্রেজেন্ট করব, তখন সেটাকে বা সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা যখন এই উৎপাদিত সামগ্রীকে, ঠিক আছে, তোমাদের কি করব, তোমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে রিপ্রেজেন্ট করব। রেক্ট্যাঙ্গুলার ফর্মে, ভালোভাবে শোনো, রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে আয়তকার সজ্জা, ঠিক আছে। খুব ভালো করে এই পয়েন্টটা দেখো, কি বলছে, আয়তকার সজ্জা বা রেক্ট্যাঙ্গুলার অ্যারে। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটটাকে আয়তকার সজ্জা বা রেক্ট্যাঙ্গুলার অ্যারে বলা হয়। তার মানে যখন আমরা কোনো উৎপাদন সামগ্রী উইথ রেসপেক্ট টু তোমার কলকারখানার সাপেক্ষে আমরা জিনিসগুলোকে আয়তকার সজ্জাতে সাজাবো, তখন সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো বা ম্যাট্রাইসিস বলবো। তো স্যার এইখানে তো এই জিনিসটা আমরা বুঝলাম, কিন্তু এই যে জিনিসগুলো যেটা দেখতে পাচ্ছ 4, 10 এই বরাবর, মানে হরাইজেন্টাল অ্যাক্সিস বরাবর, আমাদের দুটো অ্যাক্সিস কি আছে, একটা দাঁড়াও আমি তোমাদেরকে বলে দিই, চলো ভালো করে বুঝবে, দেখো
আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এবার ভালো করে বুঝবে। তোমাদের দু ধরনের অ্যাক্সিস, এই আয়তকার সজ্জাটা বানানোর জন্য আমরা দু ধরনের অ্যাক্সিসকে ফলো করব। কি ফলো করব স্যার? একটা হবে আমাদের ভার্টিক্যাল, একটা হবে আমাদের হরাইজন্টাল। তাহলে আমাদের ম্যাট্রিক্স যে আয়তকার সজ্জাটা আমরা বানাই সেটা কিন্তু আমরা কিভাবে বানাই, যে আমরা যে উৎপাদিত সামগ্রীগুলো নিচ্ছি উইথ রেসপেক্ট টু কারখানা, সেগুলোকে আমরা কি করব, রো এবং কলাম ওয়াইজ সাজাবো। মানে আমরা কি করব, সারি এবং স্তম্ভের রেসপেক্টে সাজাবো। মানে আমরা বলতে চাইছি আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যখন আমরা লিখছি কোনো নাম্বার, সেটা আমাদের কি, সেটাকে আমরা বলি রো। কি বলি স্যার? সেটাকে আমরা বলি রো। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, দেখো হরাইজন্টাল, দাঁড়াও এক সেকেন্ড, এটা আমরা একটু লিখে নিই। তো হরাইজন্টাল অ্যাক্সিস, তো হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যা যা নাম্বার লিখবে সেগুলোকে আমরা কি বলবো ম্যাট্রিক্সের ভাষায়? রো বলবো। রো মানে বাংলাতে যাকে বলা হয় সারি, ঠিক আছে। আর তোমাদের কি, আর তোমাদের এই ভার্টিক্যাল, মানে এই যে তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস আছে, ভার্টিক্যাল অ্যাক্সিস বা অ্যাক্সিস, সে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তুমি যখন নাম্বারগুলোকে লিখছো, এখানে 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 বসাচ্ছ, এটা জিরো নয় কিন্তু, আমি ফর অ্যান এক্সাম্পল নাম্বার বলছি, এখানে নাম্বার বসাচ্ছ, তখন এই জিনিসটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে তোমার স্তম্ভ, বা তোমার বলি হচ্ছে কলাম, ঠিক আছে, স্তম্ভ বা কলাম। তাহলে আমাদের ম্যাট্রিক্স বা আয়তকার সজ্জাটা তৈরি হয় কি দিয়ে? সারি এবং স্তম্ভের সাহায্যে। সারি কাকে বলে? যেটা কিনা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা প্লেস করছি। এই দেখো, এইগুলোকে বলা হয় হচ্ছে সারি, এইগুলোকে বলা হয় হচ্ছে সারি, ঠিক আছে। সারি মানে কি? সারি মানে কি আমি বলেছি, সারি মানে হচ্ছে তোমার রো। তাহলে এখানে আমরা কটা রো পাচ্ছি? দেখো আমাদের এই এক্সাম্পল অনুযায়ী আমরা কিন্তু 4টে রো পেয়ে গেলাম স্যার। আচ্ছা, এবার আমরা জানি কি, আমরা জানি যখন ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কোনো নাম্বারকে আমরা আয়তকার সজ্জা বা আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারের মধ্যে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্তম্ভ। যেমন দেখো, তাহলে এখানে আমাদের কিন্তু স্তম্ভ কটা আছে? একটা, দুটো, তিনটে। স্যার তাহলে আমরা দেখতে পারলাম এইখানে আমাদের টোটাল 3টে স্তম্ভ, মানে আমাদের কি, মানে আমাদের কলাম হচ্ছে স্যার, সি দিয়ে লিখছি শর্টে, কলাম হচ্ছে 3টে, আর আমাদের সারি হচ্ছে, রো হচ্ছে আমাদের 4টে, তাই না? তাহলে এই 3টে আমাদের কি পাচ্ছি? 3টে স্তম্ভ, আবার 4টে সারি দিয়ে আমাদের একটা কিন্তু ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের 4টে সারি এবং 3টে স্তম্ভ বার করলাম, এই জিনিসটা কি, এই জিনিসটাকে বুঝতে হবে। কিন্তু তার আগে আমরা বুঝবো কেন আমরা ম্যাট্রিক্স পড়বো, তাই না? ম্যাট্রিক্স আমরা কেন পড়বো, চলো। এই জিনিসগুলো স্টুডেন্টরা বুঝতে পারে না, এবং ম্যাথামেটিক্স তো এখানে তো সবাই ইঞ্জিনিয়ারিং পড়বে না, এখানে অনেকেই আছে যারা ম্যাথস পড়বে। তো তাদের রেসপেক্টে আমি একটু বলে দিই যে আমরা কেন ম্যাট্রিক্সকে এনেছি, কি কারণের জন্য আমাদের ম্যাট্রিক্স দরকার, তো সেটা একটু ভালো করে বুঝি। আমরা জানি আমরা ছোটবেলা থেকে আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, কিউবিক এক্সপ্রেশন বা আমাদের লিনিয়ার এক্সপ্রেশন সলভ করতাম। এবার কথাটা হচ্ছে আমরা লিনিয়ার এক্সপ্রেশন থেকেই আসি। তো লিনিয়ার এক্সপ্রেশনে আমরা কি জানি? আমরা জানি আমাদের কাছে একটা আছে x + 2y = 3, আর একটা আছে ধরো 2x + 3y = 4, র্যান্ডম আমি নিচ্ছি। তাহলে আমাদের কাছে এরকম দুটো ইকুয়েশন আছে। তোমরা ছোটবেলায় এই দুটো ইকুয়েশন অপনয়ন পদ্ধতি বা তোমরা বজ্র গুণন, এই সমস্ত বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে শিখেছিলে। এই দুটোকে কি বলে? এগুলোকে লিনিয়ার এক্সপ্রেশন বলা হয়, কারণ এইগুলোকে লিনিয়ার এক্সপ্রেশন বলা হয়, কারেক্ট? তো কারণটা তোমরা অবশ্যই জানো। তো লিনিয়ার এক্সপ্রেশনকে সলভ করব আমরা কিভাবে? তো এই লিনিয়ার এক্সপ্রেশনকে সলভ করার আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমাদের এই x এবং y কে খুঁজে বার করা, তাই না? আমরা সলভ করি কি করি? সলভ করে মূলত আমরা x এবং y কে খুঁজে বার করি, এবং x এবং y এর সেই সকল ভ্যালুর জন্য কিন্তু এই দুটো অবশ্যই এক্সপ্রেশন স্যাটিসফাই করবে, তাই না? তাহলে x আর y কে আমরা খুঁজবো, এবং এই x আর y সলভ করে, মানে x আর y মানে খুঁজবো, এবং সেই x আর y এর যে ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুগুলো এই ইকুয়েশনে বসালে এই দুটো ইকুয়েশনই স্যাটিসফাই করবে, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে যদি এরকম অনেকগুলো 10টা বা 11টা বা 5টা 6টা যদি তোমাদের এরকম লিনিয়ার এক্সপ্রেশন দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের কাছে এখন অবধি 10 অবধি যে আমরা যা ম্যাথামেটিক্সের নলেজ নিয়েছি, সেটা দিয়ে কিন্তু অতগুলো নাম্বার অফ ইকুয়েশনকে, লিনিয়ার এক্সপ্রেশনকে সলভ করতে পারবো না। তাহলে তখন আমাদের কার হেল্প লাগবে? তখন এই ম্যাট্রিক্স বলে যে
আমাদের যে একটা নতুন ম্যাথামেটিক্সে একটা জন্ম হলো কনসেপ্টের, সেইটার সাহায্যে আমরা কিন্তু সলভ করব। কারণ আমরা এই এক্সপ্রেশনটাকেই রিপ্রেজেন্ট করি ax = b দিয়ে, ঠিক আছে? এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করব। এখানে তুমি আমাকে জিজ্ঞাসা করবে এ কি? এ হচ্ছে তোমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে তোমাদের x কি? x হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। আর এখানে b কি? b হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? এই রিপ্রেজেন্টেশন দিয়ে কিন্তু আমরা এরকম লিনিয়ার এক্সপ্রেশন, যখন কিনা সেটা 3, 4 বা 5 এর অধিক সংখ্যক লিনিয়ার এক্সপ্রেশন তোমাদেরকে দেবে ম্যাথে, তখন কিন্তু তোমরা সলভ করতে পারবে ইউজিং ম্যাট্রিক্স। আমরা এই জিনিসটাকে এখন রিপ্রেজেন্ট করব। দেখো এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করব, আমরা এর কোএফিশিয়েন্ট নেব। কোএফিশিয়েন্ট কি আছে দেখো, 1 এর কোএফিশিয়েন্ট 1 আর y এর কোএফিশিয়েন্ট 2, তাহলে এখানে 1 এখানে 2 লিখলাম। তারপর দেখো সেকেন্ড ইকুয়েশনটা দেখো, x এর কোএফিশিয়েন্ট 2 এখানে 2 লিখলাম, আর y এর কোএফিশিয়েন্ট আমরা 3 লিখলাম। কারণ আমরা এখানে কি করছি, এইগুলোকে x এর কোএফিশিয়েন্ট গুলোকে এই স্তম্ভ বরাবর ধরছি, আর y এর কোএফিশিয়েন্ট গুলোকে এই স্তম্ভ বরাবর ধরছি, ঠিক আছে? এবার লিখলাম, লেখার পরে গুণ করলাম, কার সাথে গুণ করলাম? আমরা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। ভ্যারিয়েবল কতগুলো ভ্যারিয়েবল আছে? x এবং y, এই দুটো ভ্যারিয়েবলই শুধু এই কোশ্চেনে প্রেজেন্ট আছে। আর আমাদের কনস্ট্যান্ট ভ্যালু মানে ডান সাইডে কি আছে? 3, 4। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই এক্সপ্রেশনটাকে আমরা কিন্তু ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে ম্যাট্রিক্স কোথায় ইউজ করব? যেখানে মাল্টিপল ভ্যারিয়েবল ইনভলভ হবে, যেখানে এক বা একের অধিক মানে যেখানে 2 বা 2 এর অধিক সংখ্যক ভ্যারিয়েবল আমার কোনো লিনিয়ার এক্সপ্রেশনে প্রেজেন্ট থাকবে, সেখানে কিন্তু আমরা ম্যাট্রিক্স কনসেপ্ট লাগাবো সলভ করার জন্য। এটাই হলো ম্যাট্রিক্সের একটা পাওয়ারফুল মানে তোমার দিক, যেটা আমরা আমাদের হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বা আমাদের পরবর্তীকালে যে ম্যাথামেটিক্স পড়ি সেখানে কাজে লাগাই। তাহলে আবারও তোমরা ভালো করে বোঝো যে আমরা ম্যাট্রিক্সকে কেন ব্যবহার করি। ম্যাট্রিক্সকে আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো লিনিয়ার এক্সপ্রেশনে অধিক সংখ্যক ভ্যারিয়েবল প্রেজেন্ট থাকবে। যখন অধিক সংখ্যক ভ্যারিয়েবল প্রেজেন্ট থাকবে, তখন কিন্তু আমরা ম্যাট্রিক্স দিয়ে সেই সকল লিনিয়ার এক্সপ্রেশনকে সলভ করে x আর y বা z আরো যতগুলো আমাদের ভ্যারিয়েবল থাকবে, তার আমরা কি বার করব? ভ্যালু বার করব। এবং সেই সকল ভ্যালুর জন্যই কিন্তু এই সকল যে লিনিয়ার এক্সপ্রেশনগুলো প্রেজেন্ট থাকবে, প্রত্যেকটা লিনিয়ার এক্সপ্রেশনই স্যাটিসফাই করবে। তো এটাই ছিল অ্যাকচুয়ালি কোর কনসেপ্ট তোমার ম্যাট্রিক্সের। কারণ ম্যাট্রিক্স কেন ইউজ করা হয় সেটা আমাদের বোঝা উচিত ছিল, এবং সেটা না বুঝলে কিন্তু আমরা ম্যাথামেটিক্সে ম্যাট্রিক্স সাবজেক্টটাকে বা ম্যাট্রিক্স টপিকটাকে একটা ম্যাথামেটিক্যাল টুল হিসাবেই সারাদিন জানবো এবং সারা জীবন জানবো, এবং শুধুমাত্র অঙ্ক সলভ করার জন্যই পড়বো। কিন্তু কেন ইউজ করি সেই ব্যাপারে কিন্তু কোনো আইডিয়া পাবো না। তো তার জন্যই আমি এসছি তোমাদেরকে পড়াতে, যাতে এই জায়গাগুলো ক্লিয়ার হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম কি? প্রথমে দেখলাম এইখানে আমরা দেখলাম যে আমাদের 4টে সারি আর হচ্ছে আমাদের 3টে স্তম্ভ আছে। তাহলে 4টে সারি এবং 3টে স্তম্ভ কে আমরা একটা কি করব? আমরা একটা ফরম্যাটে প্রকাশ করব, যেটাকে ম্যাট্রিক্স অফ অর্ডার বলে বা অর্ডার অফ আ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন ম্যাট্রিক্সে যদি 4টে সারি এবং 3টে স্তম্ভ হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা 4 × 3 ক্রস এইভাবে বোঝাই। কিভাবে বোঝাই? ম্যাট্রিক্সটার নাম দিলাম এ। এই যে ম্যাট্রিক্সটা আছে উৎপাদন সামগ্রী রেসপেক্টে, এই ম্যাট্রিক্সটার নাম দিয়ে দিলাম সাপোজ এ। তাহলে এ, তার নিচে এই জায়গাটায় আমরা কি লিখবো? এই জায়গাটায় আমরা অর্ডারটা লিখবো, ম্যাট্রিক্সের অর্ডারটা লিখবো, বা আমরা বলতে পারি ক্রমের প্রকাশ, বা ক্রমটা কেমন থাকবে ম্যাট্রিক্সে সেটা রিপ্রেজেন্ট করা হয় কোথায়? ম্যাট্রিক্সটা ঠিক এখানে। এবং এইটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে কতগুলো তোমার কি আছে? সারি আছে, সারি। আর এটা কি রিপ্রেজেন্ট করে? কতগুলো তোমার কি আছে? স্তম্ভ আছে। বাংলা হাতের লেখা আমার খুব বাজে ভাই, রিতম স্যার অনেক ভালো বাংলা হাতের লেখায় লেখে, তো তোমরা একটু দেখে নিও। তাহলে এইটা আমার কি বললাম? তাহলে এইটা আমরা দেখলাম যে 4টা হচ্ছে কি নাম্বার অফ রোজ কে রিপ্রেজেন্ট করে, আর এইটা হচ্ছে কি নাম্বার অফ কলামস কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? কলামস কে রিপ্রেজেন্ট করে। তাহলে এইটা হলো কি? এইটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার। মানে যে আয়তকার সজ্জাটা বা রেক্ট্যাঙ্গুলার অ্যারেটা আমরা বানাচ্ছি, তার কতগুলো স্তম্ভ এবং কতগুলো রো থাকবে সেটা ডিপেন্ড করে। এবং মজাদার ব্যাপার, এদের দুজনের গুণফল যে প্রোডাক্টটা পাই আমরা, এই যে ক্রমের ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স অফ অর্ডার বা আমরা অর্ডার অফ আ ম্যাট্রিক্স বলছি, তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা থেকে কিন্তু আমরা একটা
উল্লেখযোগ্য ইনফরমেশন পাই। সেটা কি পাই? দেখো 4 × 3 12। তার মানে তোমরা এই যে ক্রমের ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স অফ অর্ডারের সম্বন্ধে যে ইনফরমেশনটা তোমরা পাও সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের টোটাল কতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে। দেখো 12টা। তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখতে পাচ্ছ তোমরা 12টা। তাহলে 12টা এলিমেন্ট থাকবে। তার মানে বেসিক্যালি অর্ডার অফ আ ম্যাট্রিক্স বা আমরা যেটাকে বলি ক্রমের ম্যাট্রিক্স, সেটা রিপ্রেজেন্ট করে ওই আয়তকার সজ্জার মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট। এলিমেন্ট কি? এই ইচ অ্যান্ড এভরি যে ভ্যালু তুমি এখানে রাখছো, তুমি এই আয়তকার সজ্জাটার মধ্যে যে ইচ অ্যান্ড এভরি ভ্যালু রাখছো, ওই ইচ অ্যান্ড এভরি ভ্যালুকে আমরা এলিমেন্ট বলি। এলিমেন্ট কি বলি স্যার? এলিমেন্ট বলি। তাহলে ওই ইচ অ্যান্ড এভরি যে ভ্যালু রাখছো সেগুলোকে এলিমেন্ট বলা হয়। ঠিক আছে? সেই এলিমেন্ট গুলো কতগুলো রয়েছে একটা আয়তকার সজ্জার মধ্যে সেটা রিপ্রেজেন্ট করে দেয় হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে এই জিনিসগুলো, এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু তোমাদের জানতে হবে ম্যাট্রিক্স সম্বন্ধে। ঠিক আছে? তো চলো আমরা গেলাম, নেক্সট কনসেপ্টে যাচ্ছি। এবার আমরা এর জেনারেল ফর্মটা দেখব। ম্যাট্রিক্সের সংজ্ঞা তো আমরা বলে দিয়েছি। এবার আমরা কি করব? ম্যাট্রিক্সের সংজ্ঞা তাহলে বুঝতে পেরেছো, কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে কোনো সংখ্যা সমূহকে যদি একটা আয়তকার সজ্জার মধ্যে আমরা বন্ধন করতে পারি বা তৃতীয় বন্ধনী মানে যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, তার মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকে ম্যাট্রিক্স বলে। এবার একটা কথা হচ্ছে কি, ম্যাট্রিক্সকে কিন্তু এইভাবেই শুধু রিপ্রেজেন্ট করা যায় না। তোমরা এখানে পড়ছো, এর পরবর্তীকালে তোমরা WBJEE দেবে, তোমরা বিভিন্ন ধরনের এন্ট্রান্স দেবে, সেখানে কিন্তু ম্যাট্রিক্সের শুধু ফর্ম আমরা ত্রিবন্ধনী দিয়েই প্রকাশ করি না বা প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করি না। এই দুটো ছাড়াও আরেকটা ফর্ম আছে। ম্যাট্রিক্সকে কিন্তু এইরকম ভাবেও রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই তিনটে ফর্ম তোমরা মাথায় রেখো। এই তিন ভাবে কিন্তু আমরা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে থাকি। এইটা সাধারণত তোমরা হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের বইয়ে দেখতে পাবে, বাট এই দুটো খুব কমন। আমরা প্রথম বন্ধনী দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি আয়তকার সজ্জাকে, আমরা তৃতীয় বন্ধনী দিয়েও আয়তকার সজ্জাকে রিপ্রেজেন্ট করতে পারি, আবার এইভাবেও কিন্তু আমরা আয়তকার সজ্জাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? এবং এই আয়তকার সজ্জার মধ্যে কটা সারি এবং কটা রো আছে সেইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে, তাই না? তাহলে আমরা এবার চলে আসি আমাদের জেনারেল ফর্মে। জেনারেল ফর্ম মানে ধরো প্রথম এলিমেন্ট আমার A11 লেখা হলো। কেন লেখা হলো স্যার? কেন এটাকে A11 লিখছে? তোমরা যদি ভালো করে এটাকে অ্যানালাইসিস করো তাহলে এই A11 থেকে তোমরা কি খুঁজে পাচ্ছ? দেখো এই জিনিসগুলোকে তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা আজকে প্রথমবার ম্যাট্রিক্স পড়ছো, তোমরা যদি এই জিনিসগুলোকে অ্যানালাইসিস না করো তাহলে কিন্তু হবে না। দেখো আমি যদি এখান দিয়ে টানি তাহলে এটা হচ্ছে আমার প্রথম স্তম্ভ, তাই না? আমরা শিখিয়েছিলাম। আর এইটা আমার কি? এটা আমার হচ্ছে প্রথম সারি। তাহলে এই প্রথম স্তম্ভ প্রথম সারি, প্রথম স্তম্ভ প্রথম সারি, তাহলে এইটা হলো কি? এই পজিশনটা কি ডিনোট করছে স্যার? এই পজিশনটা স্যার ডিনোট করছে যে এটা হয়ে এই পজিশনটা হলো আমার এই পার্টিকুলার ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভ প্রথম সারি। তাহলে প্রথম স্তম্ভ প্রথম সারি আমরা 1 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে স্যার পরেরটা A12 কেন লেখা হলো স্যার? কারণ দেখো যদি সেইটার রেসপেক্টে আমরা দেখতে যাই তাহলে তুমি দেখো যে এইটা আমার কিন্তু কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার দ্বিতীয় স্তম্ভ, কিন্তু এখনো আমার প্রথম সারির মধ্যেই রয়েছে। যেহেতু এটা দ্বিতীয় স্তম্ভ তাই দেখো স্তম্ভ চেঞ্জ হয়েছে, তাই তোমরা দেখো যে স্তম্ভটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমার কিন্তু সারি এখনো ফিক্সড। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার সারি ফিক্সড, স্তম্ভ আমার চেঞ্জ হচ্ছে। তাহলে এই বরাবর যদি যাই তাহলে কে চেঞ্জ হবে? স্তম্ভ। তাহলে আমাদের টোটাল কতগুলো স্তম্ভ আছে এই ম্যাট্রিক্সে? আমাদের n খানা স্তম্ভ আছে এই ম্যাট্রিক্সে। কারণ স্যার দেখুন এখানে n এগিয়ে শেষ হয়েছে, তাহলে আমরা এখানে টোটাল স্তম্ভ কত পেলাম? n খানা স্তম্ভ পেলাম, n খানা, তাই না? তাহলে এবার আমরা যদি চলে আসি পরের স্টেজে, চলো এবার যদি আমরা চলে আসি পরের স্টেজে চলে আসলাম, তাহলে সেইখানে আমরা দেখতে পাচ্ছি এটা আবার আমাদের কি হয়ে যাচ্ছে? দ্বিতীয় সারি, তাই না? কারণ এইটা আমি যদি বলি এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, তাহলে এটা দ্বিতীয় সারি। তাহলে এটা দ্বিতীয় সারি কিন্তু স্তম্ভ আমার এখনো কিন্তু কি আছে বলো? এটা দ্বিতীয় সারি কিন্তু স্তম্ভ আমার এখনো প্রথম আছে। তাই জন্য দেখো এটা লেখা হয়েছে, দেখো এটা লেখা হয়েছে A21। কেন স্যার? সারি চেঞ্জ হয়ে গেছে কিন্তু স্তম্ভ এখনো ফিক্সড। ঠিক আছে? কারণ এই পজিশনটায় স্তম্ভ কত? এটা 1 নম্বর স্তম্ভের মধ্যেই রয়েছে। কিন্তু স্যার যদি পরেরটা দেখি স্যার, এইটা দেখি, এইটাতে দেখো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ এবং দ্বিতীয় সারি, এই জন্য এর পরেরটা A22 লেখা হয়েছে। তার মানে এরকম করতে করতে আমি এই পজিশনটায় আসলে সেটা আমার
কত নম্বর স্তম্ভতে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে, কত নম্বর স্তম্ভতে গিয়ে দাঁড়াবে? এটা আমার স্যার প্রথম স্তম্ভই থাকবে, কিন্তু আমার এখানে কি হয়ে যাবে, সরি 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 আমি একটা জিনিস ভুল বললাম, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এইটা আমার কি, এটা আমার স্তম্ভ ছিল, তাহলে এন খানা আমার স্তম্ভ না, আমি ঠিকই বলেছি। আর এম খানা আমার কি, এম খানা হচ্ছে আমার সারি। তাহলে কতগুলো স্তম্ভ আছে, আমার এনটা স্তম্ভ আছে, কিন্তু আমি যখন এইভাবে নিচে নিচে নামতে নামতে যাব, তাহলে আমাদের এখানে আমাদের কতগুলো সারি আছে, আমাদের এম খানা সারি আছে। তাহলে এবার তোমরা ভাবো, আমি কি বলেছিলাম কোনো ম্যাট্রিক্সের কিভাবে রিপ্রেজেন্টেশন বলেছিলাম, কিভাবে রিপ্রেজেন্টেশন বলেছিলাম কোনো ম্যাট্রিক্সের, কোনো ম্যাট্রিক্সের কিভাবে রিপ্রেজেন্টেশন বলেছিলাম? আমি বলেছিলাম, এক সেকেন্ড, আমি বলেছিলাম যে একটা ম্যাট্রিক্সের প্রথমে থাকে হচ্ছে সারি, তারপরে থাকে হচ্ছে স্তম্ভ, তাই না? আমি বলেছি কি বলিনি? আমি বলেছি প্রথমে থাকে সারি, তারপর থাকে স্তম্ভ। তাহলে আমাদের এখানে আমরা কতগুলো সারি পেলাম স্যার? আমরা এম খানা সারি পেলাম। কতগুলো স্তম্ভ পেয়েছিলাম স্যার? এন খানা। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করলাম, তার রিপ্রেজেন্টেশন কেমন ভাবে হবে? এম ক্রস এন, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখব, ওকে? এটাকে আমরা আরো ভালো করে যদি লিখি, তাহলে এটাকে আমরা তৃতীয় বন্ধনী দিয়ে এইভাবেও লিখতে পারি, এ অফ আই জে ইন্টু এম ক্রস এন। এবার তুমি আমাকে কোশ্চেন করবে, এই আই এন্ড জেটা কি? আইটা রিপ্রেজেন্ট করছে তোমার পজিশন অফ রো। তোমার এই আয়তকার সজ্জার মধ্যে কোন পজিশনে রয়েছে, রো এর কত নম্বর রো এর পজিশন এটা, ঠিক আছে? আর এটা রিপ্রেজেন্ট করছে পজিশন অফ কি, কলাম। কারণ দেখো A11 মানে কি বলেছিলাম, এটা হচ্ছে প্রথম সারির প্রথম, আর এটা কি প্রথম স্তম্ভ। তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ, আইটা কি, আইটা রো কে রিপ্রেজেন্ট করছে, আর যেটা তোমার কলামকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ কি না তোমরা আমাকে বলবে, তাই তো? তাহলে এইভাবেই কিন্তু ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন হয়। তোমাদের এখানে আমরা একটুখানি দেখিয়ে দিই জিনিসটা, একটু ভালো করে যদি তোমরা বোঝার চেষ্টা করো বুঝতে পারবে জিনিসগুলো। চলো তো দেখো এবার ভালো করে। এখানে এই প্রথমে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো একটুখানি টাইম লাগবে, তারপর ধীরে ধীরে তোমরা সব বুঝে যাবে। দেখো তাহলে A11 A22 ইত্যাদি সংখ্যাকে তার কি বলা হয়? এলিমেন্ট বলা হয়। আমি একটু আগেই বলেছিলাম ম্যাট্রিক্সের মধ্যে থাকা প্রত্যেকটা মানে যে নাম্বারস বা এই যে কি বলেছিলাম, দেখো এই যে বলেছিলাম, কোথায় গেল কোথায় গেল, এই দেখো এখানে লেখা ছিল, দেখেছো? সামগ্রী, বিশেষ সামগ্রীর সংখ্যার একক সূচিত হয়েছে। এই যে সংখ্যা, সামগ্রীর সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোকে আমি এলিমেন্ট বলেছিলাম। তাহলে A11 আমার কি, A11 আমার হচ্ছে তোমার এলিমেন্ট, A12 কি, এ এলিমেন্ট। যদি আমি এই ম্যাট্রিক্সের বলি, তাহলে এই ম্যাট্রিক্সের A11 কত স্যার? 4। দেখতে পাচ্ছ তোমরা, কারণ এটা প্রথম স্তম্ভ প্রথম সারিতে রয়েছে। পরেরটা যদি বলি A12 যদি বলি, তাহলে এটা প্রথম সারির দ্বিতীয় স্তম্ভতে রয়েছে, তার ভ্যালু কত? 10। এবার আমরা যদি বলি প্রথম স্তম্ভের তৃতীয় সারিতে রয়েছে, সরি প্রথম সারির তৃতীয় স্তম্ভতে রয়েছে, তাহলে এটা 6। আমি যদি বলি তৃতীয় স্তম্ভ প্রথম সারিতে রয়েছে, তাহলে কোনটা হতো? তৃতীয় স্তম্ভ প্রথম সারিতে রয়েছে, তৃতীয় স্তম্ভ প্রথম সারিতে রয়েছে, তাহলে এইটা। আমি যদি উল্টোটা বলি, আমি যদি বলি তৃতীয় সারি প্রথম স্তম্ভতে রয়েছে, তাহলে কত হবে? 6 হয়ে যাবে অ্যান্সার। আমি যদি বলি তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভতে রয়েছে, তাহলে কত হয়ে যাবে? 5। আমি যদি বলি তৃতীয় স্তম্ভ তৃতীয় সারিতে রয়েছে, তাহলে কত হয়ে যাবে? 3। তা তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আবারও বলছি, তাহলে প্রথম স্তম্ভ প্রথম সারি 4, বা আমরা বলতে পারি প্রথম সারি প্রথম, অ্যাকচুয়ালি বলবো আমরা প্রথম সারি প্রথম স্তম্ভে হচ্ছে 4, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভে হচ্ছে 10, প্রথম সারি তৃতীয় স্তম্ভ হচ্ছে 6। তাহলে আমরা এইভাবে বলতেই পারি যে তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ হচ্ছে 5, তৃতীয় সারি প্রথম স্তম্ভ হচ্ছে 6, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ হচ্ছে 3। তেমন ভাবে তোমাকে বলতে পারি দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ কত, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ কত, এভাবে বলতে পারো। সরি সরি, এখানে আমাদের 5 হবে না, এটা তো 4টে আছে না, ভুল বললাম, আমি 3টে দেখছিলাম, এক সেকেন্ড। তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 8 হয়ে যাবে, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ 2 হয়ে যাবে, ঠিক আছে? আর তৃতীয় সারি প্রথম স্তম্ভ 7 হয়ে যাবে, ঠিক আছে? দেখে নে
এখানে চারটে আছে বাবা, চারটে রো আছে। তাহলে আমরা যদি বলি চতুর্থ সারি প্রথম স্তম্ভ তাহলে 6 হতো। আমরা যদি বলি চতুর্থ সারি দ্বিতীয় স্তম্ভ তাহলে হয়ে যেত 5। আমরা যদি বলি চতুর্থ সারি তৃতীয় স্তম্ভ তাহলে হয়ে যেত আমাদের 3। আমরা যদি বলি দ্বিতীয় স্তম্ভ তৃতীয় সারি দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 9 হয়ে গেল। তারপর যদি আমরা বলি যে ধর দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ কত হয়ে গেল আমাদের 3 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে খুঁজে বার করতে পারবো। তার মানে আমরা স্যার এই যে জিনিসগুলো A11 A22 এগুলো দিয়ে কি করি, কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে খুঁজে বার করি। কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট বা পদকে খুঁজে পাওয়া বা তাকে অ্যাড্রেস করার জন্য আমরা কিন্তু এই ফরমেশনটা ইউজ করে থাকি। ঠিক আছে, তার মানে মোদ্দা কথা এ অফ আই যে অ্যাকচুয়ালি তোকে রিপ্রেজেন্ট করে যে তোমার পার্টিকুলারলি কোনো একটা এলিমেন্ট ম্যাট্রিক্সের কোথায় অবস্থিত। ঠিক আছে, ব্যাপারটা একটু বোঝার বিষয়। কি বোঝার বিষয়, কিভাবে বুঝবো দেখে নিচ্ছি চলো। ম্যাট্রিক্সটা একটু বোঝার বিষয়। তাহলে আমরা বলতে চাইছি যে আমাদের এ অফ আই যে আমাদের রিপ্রেজেন্ট করে দেয় কোনো ম্যাট্রিক্সের মধ্যে থাকা কোনো এলিমেন্টের পজিশন, যে সে কোথায় অবস্থিত। যেমন আমি ফর এন এক্সাম্পল নিচ্ছি, ধর এক সেকেন্ড, আমি নিচ্ছি ধর a = 2 3 4 1 0 2 2 1 2। এবার আমি যদি বলি যে এই যে জিরোটা এই ম্যাট্রিক্সের কোথায় অবস্থিত, কোন পজিশনকে হোল্ড করছে, তার মানে আমাদের খুঁজতে বলেছে এ অফ আই যে কি বলো। তাহলে আমরা দেখব কিভাবে দেখব জিনিসটাকে এইভাবে দেখব। দেখো এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় স্তম্ভ, এটা কি হচ্ছে দ্বিতীয় সারি। তাহলে দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারিতে যে এলিমেন্টটা আমাদের রয়েছে সেই এলিমেন্টটা কি, সেই এলিমেন্টটা হচ্ছে 0। তাহলে 0 কোথায় আছে স্যার, 0 আছে হচ্ছে দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভতে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভতে আমাদের 0 আছে, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভতে আমাদের 0 আছে। তোমরা দেখো আমি যদি তোমাদের বলি 4 কোথায় আছে, প্রথম সারি তৃতীয় স্তম্ভতে। আমরা যদি তোমাকে এখন বলি 2 কোথায় আছে, এই দুইটা তোমার রয়েছে। তোমার এই দুইটাকে খুঁজে বার করা দরকার। অনেকগুলো 2 আছে কিন্তু এই 2 এর পজিশনটা কি, এই 2 এর পজিশনটা হচ্ছে তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ। আমি যদি এই 2 এর কথা বলি তাহলে এটা কি, এই দুইটা কোন পজিশনে আছে, প্রথম সারি প্রথম স্তম্ভ। এই দুইটা কোথায় আছে, তৃতীয় সারি প্রথম স্তম্ভ। তাহলে তোমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাট্রিক্সের মধ্যে অ্যাড্রেস করতে পারছো ইউজিং এ অফ আই জে। কারণ এ অফ আই জেটা কি, এ অফ আই জেটা হচ্ছে জেড প্রথম, এটা হচ্ছে আই হচ্ছে কততম সারি এবং কততম স্তম্ভের মধ্যে তোমার ওই পদটা রয়েছে সেইটাকে তোমাকে জানান দেয় বা তোমাকে বলে দেওয়া হয়, যেটাই ম্যাট্রিক্সে আমরা লিখবো এই রকম ভাবে। কিভাবে লিখবো এই জিনিসটাকে, এ অফ এ এম ক্রস এন ইজ ইকুয়াল টু এ অফ আই জে এম ক্রস এন, এইভাবে আমরা লিখতে পারি জিনিসটাকে। ঠিক আছে, এটাই হয়ে গেল ম্যাট্রিক্স। ঠিক আছে, এইগুলো ইত্যাদিকে আমরা কি বলি, অনুরূপ ম্যাট্রিক্সের সাধারণ পদ বলি। ঠিক আছে, যেমন তোমাদেরকে যদি আইডেন্টিফাই করতে বলি এই ম্যাট্রিক্সে কতগুলো রো কতগুলো কলাম আছে, মানে কতগুলো সারি কতগুলো স্তম্ভ আছে, তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে স্যার, এবং তার প্রত্যেকটা এলিমেন্ট তোমরা বলতে পারবে। দেখো এখানে আমাদের স্যার 2টো স্তম্ভ আছে, 3টে স্যার সারি আছে। তাহলে আমাদের 2টো স্তম্ভ 3টে সারি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব স্যার, এ 2টো স্তম্ভ 3টে সারি, তাহলে 3 × 2। ঠিক আছে, 3 × 2 হয়ে গেল। পরেরটাতে দেখি, পরেরটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো স্যার এখানে আমাদের স্যার 3টে স্তম্ভ 3টে সারি আছে, তাহলে 3টে স্তম্ভ 3টে সারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তার পরেরটা কি হয়ে যাবে, 3টে সারি 3টে স্তম্ভ। আগে সারি লিখবে তারপর স্তম্ভ লিখবে, বারবার বলছি আগে সারি লিখবে তারপর স্তম্ভ লিখবে, কেউ এই জায়গাগুলো ভুল করবে না ম্যাট্রিক্স বানানোর সময়। এইখানে দেখো একটাই স্তম্ভ আছে কিন্তু সারি কত আছে, 3টে আছে, তাহলে 3টে সারি একটা স্তম্ভ, তাহলে এটার জন্য অ্যান্সার কি হয়ে গেল, 3টে সারি একটা স্তম্ভ।
দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসকে কিন্তু এইভাবে বুঝতে হবে, তবে গিয়ে না ম্যাট্রিক্সটা তোমরা শিখবে। আচ্ছা এটার ক্ষেত্রে স্যার কি হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা যদি একটু কালার আমরা চেঞ্জ করছি, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই সারি আছে, কিন্তু আমাদের স্তম্ভ কটা আছে, 3টে স্তম্ভ আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কি স্যার, অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে একটা সারি কিন্তু স্তম্ভ আছে 3টে। তাহলে ঠিক আছে, প্রত্যেকটার কিন্তু আমরা কি বার করলাম, ক্রম বার করলাম বা অর্ডার বার করলাম। তো আমরা এইখান থেকে কিন্তু কিভাবে একটা ম্যাট্রিক্সের অর্ডার বার করা যায় বা ম্যাট্রিক্সের কি অর্ডার হবে সেই ব্যাপারে কিন্তু একটা আইডিয়া পেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা যদি চাই যে এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের কোন এলিমেন্টে কোন কোন মানে কোন কোন পজিশনে কি কি এলিমেন্ট আছে, তার জন্য কিন্তু আমার ওইটা লাগবে। কিভাবে লাগবে, কি কনসেপ্ট লাগবে সেটা আমরা দেখাচ্ছি। দেখো যদি এই ম্যাট্রিক্সের কথা বলি, যদি আমি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি 7 কত নম্বর রো কত নম্বর পজিশনকে হোল্ড করছে, তাহলে তোমরা কি বলবে, তাহলে 7। তো তোমরা এটা দেখো ভালো করে, যে এটা তোমরা কি দেখতে পাচ্ছ স্যার, এটা হচ্ছে স্যার আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ রয়েছে। তাহলে এটা আমাদের স্যার দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে স্যার A22 এলিমেন্টটা কিন্তু আমার 7 হবে। বুঝতে পারলে? তোমরা যদি এখন জিজ্ঞাসা করতো 3 যে এটা আছে 3, এই 3টা কোথায় আছে স্যার, 3টা যদি দেখতে হয় তাহলে তোমরা দেখো যে এইটা তোমাদের কি হচ্ছে, এটা তোমাদের প্রথম সারি তৃতীয় স্তম্ভেতে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের এটা হয়ে যাবে 1 3। ঠিক আছে, যার অ্যান্সার 3। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কিন্তু কোন ম্যাট্রিক্সের কোথায় কোথায় এলিমেন্ট কোন কোন পজিশনে বসে আছে, কোন কোন পজিশনকে হোল্ড করছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো এই ছিল মুদ্রা কথা। তাহলে কোন ম্যাট্রিক্সের অন্তর্গত পদগুলোকে লেখার জন্য সাধারণত আমরা দুরকম প্রতীক ইউজ করি। তোমরা যেটা জানো, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, আরেকটা ইউজ করা যায় যেটা হচ্ছে এইরকম, যেটা আমি দেখালাম, যেটা এখানে বলা নেই। ম্যাট্রিক্স হলো কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সমন্বয়ে তৈরি একটা আয়তকার সজ্জা, এবং এই সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যাকে যদি আমরা গুণ করি বা আমরা যদি এদের প্রোডাক্ট বার করি, তাহলে সেটা বার হয়ে যায়, সেটা থেকে আমরা কি বার করতে পারি, ম্যাট্রিক্সের মধ্যে অন্তর্গত তোমার সকল কি তোমার এলিমেন্টের সমষ্টি। এবং আমরা এই এ অফ আই যেটা আমরা দেখলাম, এটার দ্বারা আমরা কি করতে পারি, এটার দ্বারা আমরা ম্যাট্রিক্সের অন্তর্গত যে কোনো পদের নির্দিষ্ট অবস্থানকে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি করতে পারি স্যার, আমরা ম্যাট্রিক্সের অন্তর্গত যে কোনো পদের একটি নির্দিষ্ট অবস্থানকে নির্ণয় করতে পারি ইউজিং এই কনসেপ্ট। তো আমরা এই জিনিসটা আশা করি বুঝে গেছি। তাহলে আমরা নেক্সট পেজে যাব। আমরা এই ফার্স্ট পেজ থেকে যে আমরা আইডিয়াটা পেলাম সেটা হলো একটা ম্যাট্রিক্সে কিভাবে বানানো যাবে, আমরা কেন ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্সকে ইউজ করি, এবং তার সাথে আমরা ম্যাট্রিক্সে থাকা প্রত্যেকটা এলিমেন্টের আমরা কিন্তু অবস্থান নির্ণয় করতে পারি, এবং সেই ম্যাট্রিক্সটায় কতগুলো রো এবং কতগুলো সারি এবং কতগুলো স্তম্ভ রয়েছে সেটাও ক্যালকুলেট করতে পারি। এবং সেখান থেকে আমরা জানলাম ম্যাট্রিক্সের স্তম্ভ এবং সারির যে সমন্বয়, মানে এদের দুজনকে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই আমরা কি পাই, ওই ম্যাট্রিক্সে থাকা সকল পদের সমষ্টি সাথে সমান হয়। মানে ওই ম্যাট্রিক্সে কতগুলো পদ রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি ওই ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম দেখে। ঠিক আছে, তো চলো নেক্সট যাচ্ছি। অল ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে আমরা পড়বো ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ। ঠিক আছে, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ। এবার ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদের মধ্যে সবার প্রথমে কি আসবে, ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে যেটা সবার প্রথমে আসবে সেটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। তো আয়তকার ম্যাট্রিক্স কি, যে সকল ম্যাট্রিক্সের সমান পরিমাণে স্তম্ভ এবং সমান পরিমাণে রো থাকে। মানে তুমি একটা আয়তকার সজ্জা বানাচ্ছ বা তুমি একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে বানাচ্ছ যার মধ্যে তোমার সেম নাম্বার অফ রো এবং সেম নাম্বার অফ কলাম প্রেজেন্ট আছে, তাকে আমরা কি বলি, তাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলি। কেমন স্যার, ধরো লেটস সে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ এম ক্রস এন। এবার এই ম্যাট্রিক্সটাতে আমরা কি লিখছি, এ বি সি ডি। দেখো তোমরা ভালো করে যে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের দুটি সারি এবং দুটি আমাদের স্তম্ভ আছে।
কটা স্তম্ভ আছে স্যার? দুটি সারি। তাহলে আমরা প্রথম স্তম্ভকে C1, দ্বিতীয় স্তম্ভকে C2 দিয়ে লিখছি, আর প্রথম সারিকে আমরা R1 এবং দ্বিতীয় সারিকে আমরা R2 দিয়ে লিখছি। তাহলে এখানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুটো সারি এবং দুটো স্তম্ভ রয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সারির সংখ্যা আমাদের স্তম্ভের সাথে সমান, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি স্যার? সারি সংখ্যা কার সাথে সমান? স্তম্ভের সাথে। ঠিক আছে, খুব বাজে হাতের লেখা। সারির সংখ্যা স্তম্ভের সংখ্যার সাথে সমান। তাহলে সারির সংখ্যা যদি স্তম্ভের সংখ্যার সাথে সমান হয়, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে বলতে পারি যে আমাদের এখানে যে এমটা রয়েছে সেই এমটা এন এর সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এমটা যদি এন এর সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি কি এন ক্রস এন, বা তোমরা এটাকে এরকম লিখতে পারো, প্রথম বন্ধনী দিয়ে এন ক্রস এন, অথবা তোমরা তৃতীয় বন্ধনী দিয়েও লিখতে পারো এ অফ আই যে এন ক্রস এন। এই যে তোমরা ম্যাট্রিক্সটা পেলে, এই ম্যাট্রিক্সটাকেই তোমরা আয়তকার ম্যাট্রিক্স বা তোমরা এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? ও সরি, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স না, এটা হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স, যেটা আমি পড়ালাম এটাকে তোমাদের স্কোয়ার ম্যাট্রিক্স বলে। আয়তকার ম্যাট্রিক্স কি? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের এম কখনো এন এর সাথে ইকুয়াল হবে না। এটা তোমাদের কি পড়ালাম? এটা তোমাদের স্কোয়ার ম্যাট্রিক্স পড়ালাম, সরি আমি এটা স্কোয়ার ম্যাট্রিক্স পড়িয়েছি, নট আয়তকার। আয়তকারটা এবার আমি বলবো। আয়তকারটা কি হবে? ধরো তোমাদের কাছে কোথায় গেল, ধরো তোমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এইরকম, কেমন স্যার? 1 2 3 4। দেখো এইটা একটা ম্যাট্রিক্স আছে, ধরো আমি একটা বি ম্যাট্রিক্স তোমাদের কাছে নিলাম, 1 2 3 4, তোমরা দেখতে পাচ্ছ। বা ধরো তোমাদের কাছে একটা সি ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ ভালো করে দেখবে, 1 2 3 4, 1 2 3 4। তোমরা যদি প্রথম ম্যাট্রিক্সের দিকে লক্ষ্য করো, আমি ভালো করে বলছি কথাগুলো শোনো, ঠিক আছে? আমি টপিকটা দেখিনি, আমি অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে কি, আমি বাংলাতে কখনো পড়াইনি, মানে বেসিক্যালি টার্মগুলো, আর তার থেকে বড় কথা হচ্ছে একটু বাংলাতে আমার পড়াতে আজকে প্রথমবার সমস্যা হচ্ছে। তো আয়তকার ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স এই জিনিসগুলো বাংলা টার্মগুলো যখনই আমি দেখছি আমার কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো একটুখানি অ্যাডজাস্ট করো, আজকে প্রথম দিন। আমি অ্যাকচুয়ালি এই সিলেবাসে বা এই রকম প্যাটার্নে আমি কখনো পড়াইনি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ইংলিশ টার্মগুলো নিয়েই পড়াই, এবং আমি প্রথমবার পড়াচ্ছি। কি পড়াচ্ছি প্রথমবার যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে পড়াচ্ছি, এই জন্য একটুখানি অ্যাডজাস্ট করো। এই আয়তকার বা এই বর্গ ম্যাট্রিক্স এই টার্মগুলোর সাথে আমাকে একটু পরিচিত হতে হবে, কারণ আমি ইংলিশ টার্মগুলো মনে আছে। তো স্কোয়ার ম্যাট্রিক্স বলতে এটাকে বোঝায়, ঠিক আছে? কোনটাকে বোঝায়? নট এটা, স্কোয়ার ম্যাট্রিক্স কিন্তু এটা নয়। স্কোয়ার ম্যাট্রিক্স কি? স্কোয়ার ম্যাট্রিক্সে এম ক্রস এন হবে। স্কোয়ার ম্যাট্রিক্সে এম ইজ ইকুয়াল টু, দাঁড়াও, এম ইজ ইকুয়াল টু এন হবে, এটা স্কোয়ার ম্যাট্রিক্স। এবার যেটা পড়াচ্ছি সেটার ক্ষেত্রে এম নট ইকুয়াল টু এন হবে। সেটা কি? তোমরা ভালো করে দেখো, কি দেখবে ভাই? তোমরা দেখো এখানে তোমাদের কি আছে, এখানে তোমাদের কিন্তু আছে হচ্ছে কত, একটাই সারি আছে, কিন্তু যদি তোমরা স্তম্ভ দেখো তাহলে কতগুলো স্তম্ভ আছে স্যার? 4টে স্তম্ভ আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সারি 4টে স্তম্ভ, তাহলে এম কিন্তু কখনোই এন এর সাথে ইকুয়াল নয়। আবার তোমরা যদি এটার ক্ষেত্রে দেখো, তোমরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটাই তোমাদের স্তম্ভ, কিন্তু এখানে 4টে সারি, তাই না? তার মানে কি হয়ে গেল? এখানে 4 into 1 হয়ে গেল। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্যার? এখানেও এম এন এর সাথে ইকুয়াল নয়। আবার এখানে দেখো তোমাদের এখানে কতগুলো সারি? তোমাদের এখানে দুটো সারি, ঠিক আছে? কতগুলো সারি? দুটো সারি, কিন্তু কি তোমাদের স্তম্ভ কটা? 1 2 3 4। তাহলে এখানেও আমরা দেখতে পারলাম দুটো সারি 4টে স্তম্ভ, তাহলে এখানেও আমাদের এম কিন্তু এন এর সাথে ইকুয়াল না। তাহলে যে সকল ম্যাট্রিক্সের তোমার সারি সংখ্যা স্তম্ভের সংখ্যার সাথে ম্যাচ হবে না, মানে যেখানে আমাদের এম সংখ্যক সারি এবং এন সংখ্যক স্তম্ভ থাকবে, এবং যেখানে আমাদের এম এন এর সাথে ইকুয়াল হবে না, তাকে আমরা আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তাহলে আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে?
যখন সারি সংখ্যা স্তম্ভের সংখ্যার সাথে সমান হবে না। এবং বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যেটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেখানে কি হবে, সেখানে সারি সংখ্যা স্তম্ভের সংখ্যার সাথে সমান হবে। যেমন এই এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভের সংখ্যা 2, সারির সংখ্যাও 2। তোমরা এই এক্সাম্পলে দেখতে পাচ্ছ এক্সাম্পলে স্তম্ভের সংখ্যা 3, সারির সংখ্যাও 3। তাহলে যে সকল ম্যাট্রিক্সের বা যে সকল আয়তকার সজ্জাতে তোমার সারির সংখ্যা স্তম্ভের সংখ্যার সাথে সমান হয় তাকে আমাদের বর্গ ম্যাট্রিক্স বলে। আর যে সকল ম্যাট্রিক্সের বা আয়তকার সজ্জার আমাদের সারি সংখ্যা স্তম্ভের সংখ্যার সাথে সমান হয় না তাকে আমাদের রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা এই জিনিসটা জানলাম। ওকে, আমরা এই জিনিসটা জানলাম। চলো দেখো, এইটা হচ্ছে প্রথম ভিডিও। নেক্সট ভিডিও থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে একটা প্রবলেমও তোমাদের হচ্ছে না। কেন স্যার? কারণ নেক্সট ভিডিও থেকে আমি আশা করছি একটু এই সিলেবাস এবং এই প্যাটার্ন, যে বাংলা প্যাটার্ন বা বাংলা যে টার্ম, সেগুলোর সাথে ধাতস্থ হয়ে যাব। সো আমার এই প্রথম ভিডিওটাতে একটু কনসিডার করো বস। আমি তোমাদেরকে বলছি তোমাদের অসুবিধা হবে না নেক্সট ভিডিও থেকে, ঠিক আছে? নেক্সট ভিডিও থেকে তোমাদের অসুবিধা হবে না। এগুলো সব ক্লিয়ার করে দিই, দাঁড়াও। ঠিক আছে, সব ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসি নেক্সট, রো কলাম ম্যাট্রিক্স। রো কলাম ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সে তোমাদের একটি মাত্র সারি থাকবে কিন্তু স্তম্ভের সংখ্যা অনেক হতে পারে, তাকে সারি ম্যাট্রিক্স বলে বা তাকে রো ম্যাট্রিক্স বলে। মানে ধরো যে ম্যাট্রিক্সে তোমার একটাই তোমার কি আছে, সারি আছে, বাট অসংখ্য সংখ্যক তোমাদের স্তম্ভ থাকতে পারে, তাকে তোমাদের কি বলে? তাকে তোমাদের বলা হয় কি স্যার? তাকে তোমাদের বলা হয় সারি ম্যাট্রিক্স। যেমন ধরো 1 2 3 4 5 6, দেখো এখানে দেখো একটি মাত্রই সারি আছে কিন্তু স্তম্ভ কটা? 6টি স্তম্ভ। তাহলে এই ম্যাট্রিক্সের একটি সারি 6টি স্তম্ভ। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বলবো। তাহলে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স কাকে বলবো? যার একটি মাত্র সারি আছে বাট তার অসংখ্য সংখ্যক তোমার স্তম্ভ থাকতে পারে, তাকে বলা হয় আমাদের সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, আমাদের সারি ম্যাট্রিক্স। চলো নেক্সট কি আসছি, নেক্সট হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। তাহলে স্তম্ভ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের একটি মাত্রই স্তম্ভ থাকবে কিন্তু আমাদের সারি অনেকগুলো হতে পারে, তাই না? যেমন ধরো 1 2 3 4 5 6, এখানে আমরা দেখো একটি মাত্রই স্তম্ভ পাচ্ছি, একটি মাত্রই স্তম্ভ পাচ্ছি। কিন্তু তোমরা যদি সারি দেখো, সারি কিন্তু অনেকগুলো আছে। কটা সারি? 1 2 3 4 5 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের সারি হচ্ছে 6টা স্যার, স্তম্ভ একটা। তাহলে যে সকল ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে না, একটির অধিক সংখ্যক সারি থাকবে বাট কলাম থাকবে কটা? একটি। তাহলে যে সকল ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকবে কিন্তু একাধিক সংখ্যক সারি থাকতে পারে তাকে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স বলি। তার মানে একটি মাত্র স্তম্ভ থাকলে তাকে স্তম্ভ ম্যাট্রিক্স, আর একটি মাত্র রো থাকলে তাকে রো ম্যাট্রিক্স। এই সহজ ভাষায় বুঝে নাও। তাহলে একটি মাত্র রো থাকলে তাকে, একটি মাত্র রো থাকলে তাকে আমাদের কি বলবো? রো ম্যাট্রিক্স। আর একটি মাত্র স্তম্ভ থাকলে আমরা কি বলবো? তাকে কলাম ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা হলো সেকেন্ড টপিক। নেক্সট আমরা আসছি, নেক্সট আমরা শিখবো কি? নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? শূন্য ম্যাট্রিক্সকে এরকম বড় শূন্য দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই ম্যাট্রিক্সটার মধ্যে হলো, এই ম্যাট্রিক্সটা হলো এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটার ক্রম যা খুশি হতে পারে, 2 × 2 হতে পারে, 3 × 2 হতে পারে, 1 × 3 হতে পারে, 3 × 1 হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু সেই ম্যাট্রিক্সটার একটা বিশেষত্ব হচ্ছে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ
বা প্রত্যেকটা এলিমেন্ট তোমার জিরো হবে। তাহলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ এবং প্রত্যেকটা এলিমেন্ট আমাদের জিরো সংখ্যা দ্বারা পূর্ণ করা হয় তাকে আমাদের কি ম্যাট্রিক্স বলবো? শূন্য ম্যাট্রিক্স বলবো। তাহলে কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ শূন্য হলে তাকে কিন্তু আমরা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, যেমন এটা আমরা এঁকেছি 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদকে আমরা শূন্য সংখ্যা দ্বারা ফিল আপ করি বা পূর্ণ করি, তাহলে যে ম্যাট্রিক্সটা আমাদের তৈরি হয় তাকে জিরো ম্যাট্রিক্স বা আমরা নাল ম্যাট্রিক্স বলে থাকি। এটা 2x3 হতে পারে, 3x3 হতে পারে, যে কোনো ক্রমেরই হতে পারে। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্সের কর্ণ, বর্গ ম্যাট্রিক্সের কর্ণগুলো ভালো করে দেখো। বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ডায়াগোনাল অফ স্কোয়ার ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল অফ স্কোয়ার ম্যাট্রিক্সের কি আমরা বলতে পারছি এখান থেকে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে এই পয়েন্টটা দেখো। ডায়াগোনাল অফ বর্গ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল অফ স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল অফ স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে কর্ণ মানে ডায়াগোনাল এলিমেন্ট আমরা বার করব। ডায়াগোনাল এলিমেন্ট কোন স্কোয়ার ম্যাট্রিক্সের কি কি হয়? a11, a22 আর a33। মনে রাখবে তোমার একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের, তোমাদের একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের যে কর্ণ ম্যাট্রিক্স মানে যেগুলোকে আমরা বলছি ডায়াগোনাল এলিমেন্ট, সেগুলো কি হয়? a11, a22, a33। যদি এটা 2x2 অর্ডার হতো তাহলে অনলি তোমরা a11 আর a22 পেতে। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট এগুলোকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলে। সেগুলো কি কি হয়? সেগুলো a11, a22, a33। তা তোমাকে যদি আমি এখন ম্যাট্রিক্স দিয়ে দিই একটা, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম 1 2 3 4। তোমাকে যদি আমরা এখন বলি যে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার কর্ণ ম্যাট্রিক্সের সমষ্টি বার করো। কর্ণ ম্যাট্রিক্স গুলো আগে কি a11 আমাদের 1 হয় আর a22 আমাদের হচ্ছে 4 হয়, এবং এদের দুজনের সমষ্টি বার করো। তাহলে a11 প্লাস a22, যেটার অ্যান্সার হচ্ছে 4 প্লাস 1 5। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ট্রেস অফ ম্যাট্রিক্স বলি, ট্রেস অফ ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রেস বার করব কি করে? কোনো ম্যাট্রিক্সের ট্রেস বার করতে হলে আমাকে জানতে হবে সেই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি কি কি আছে। তো কর্ণ বরাবর পদ আমরা, এবং এই ম্যাট্রিক্স গুলো মানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে তুমি যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো বার করছো, এটা তুমি কার জন্য বার করছো? কি ধরনের ম্যাট্রিক্সের জন্য বার করছো? বর্গ ম্যাট্রিক্সের জন্য বার করছো, মানে স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য বার করছো। তো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু বর্গ মানে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে বা কর্ণগুলো আছে, সেই কর্ণগুলো অলওয়েজ কি কি হয়? a11, a22, যদি 2x2 অর্ডারের হয়, যদি 3x3 অর্ডারের হয় তাহলে a11, a22, a33। এবার আমাদের এখানে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, তাই না? 2x2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে তার প্রথমে আমাদের কি বার করতে হবে? কর্ণগুলোকে বার করতে হবে। তাহলে কর্ণগুলো কি a11 আর a22, সেই দুটোর ভ্যালু বার করলাম এবং তাদের সমষ্টি করলে আমরা যেটা পাই সেটাকে ট্রেস অফ আ ম্যাট্রিক্স বলে। তাহলে তোমাকে কোনো ম্যাট্রিক্সের যদি ট্রেস বার করতে বলে, সবার প্রথমে তোমাকে কি করতে হবে? তোমাকে যদি একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে এর ট্রেসের সমষ্টি বার কর, মানে সরি এর বর্গ এর কর্ণের সমষ্টি বার করো, তাহলে তোমাকে সবার প্রথম যেটা করতে হবে, তোমাকে কর্ণগুলোকে বার করতে হবে, মানে পদগুলোকে, কর্ণ বরাবর পদগুলোকে বার করতে হবে। সেই বার করবে কি করে? a11, a22, a33। তাহলে তিনটে যদি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স থাকে তাহলে এটা করবে, আর 2x2 অর্ডার থাকলে a11, a22 করবে, এবং তাদের যে সমষ্টি করবে, তাদের যোগফল করে যে রেজাল্ট আসবে সেটাই হয়ে যাবে কি? সেটাই হয়ে যাবে তোমার কর্ণ বরাবর পদগুলোর সমষ্টি বা ডায়াগোনাল এলিমেন্টের সমষ্টি, যেটার আরেকটা টার্ম হচ্ছে ট্রেস। ঠিক আছে, আমরা এই জিনিসটা কিন্তু জানতে পারলাম এখান থেকে। চলো নেক্সট আসছি। নেক্সট কি বলছে? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। তাহলে আমরা যখন ডায়াগোনাল এলিমেন্ট বরাবর জিনিসটা দেখছি তখন আমরা এখান থেকে একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবো। তাহলে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা তিন ভাগে ভাগ করি। কিভাবে? স্কোয়ার ম্যাট্রিক্স, ভালো করে দেখো, স্কোয়ার ম্যাট্রিক্সের তিনটে ভাগ। কি কি স্যার? স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা তিনটে ভাগে ভাগ করি। একটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স, বা যেটাকে কর্ণ ম্যাট্রিক্সও বলা হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার কি? স্কেলার ম্যাট্রিক্স, আর লাস্ট হচ্ছে তোমার ইউনিট ম্যাট্রিক্স
বা যেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সও বলা হয়, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই তিনটে ম্যাট্রিক্সে কিন্তু তোমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের আন্ডারে পড়ে। কিভাবে পড়ে কিভাবে না পড়ে সেটা আমরা আলোচনা করি। দেখো স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো, এক্সাম্পল নিচ্ছি। ডায়াগোনাল ম্যাট্রিক্স তারা যে ম্যাট্রিক্সের কর্ণগুলো বা ডায়াগোনাল এলিমেন্টগুলো তোমার কি হবে, তোমার জিরো হবে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বর্গ মানে কি, আমাদের তোমার কর্ণ বরাবর এলিমেন্টগুলো অলওয়েজ জিরো হবে আর বাকি এলিমেন্টগুলো আমাদের নন জিরো হবে। মানে ধরো এটা জিরো, এটা জিরো, এটা জিরো, বাকি এলিমেন্টগুলো -1, -2, -3, -4, -5, -6। এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো জিরো আর বাকি এলিমেন্টগুলো তোমার নন জিরো, সেমও হতে পারে নাও হতে পারে। স্কেলার ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের তোমার ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো সেম হতে হবে, মানে এটাও 2 হলে এটাও 2 হবে, এটাও 2 হবে, বাকি এলিমেন্টগুলো যা খুশি হোক। এটা কি ঠিক বললাম, এটা কি ঠিক বললাম বলো আমাকে? ডায়াগোনাল ম্যাট্রিক্স কি সেটা? দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সে এখানে জিরো হবে কি হবে না আমাকে বলো। মোস্ট প্রবাবলি আমি এটা তোমার কি বলো, এটাকে তোমার একটু গন্ডগোল হয়েছে আই থিঙ্ক, একটুখানি তোমরা বলো আমি কি ঠিক বলছি কি বলিনি। বলো তোমরা, ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি ঠিক বলেছি? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে? একদমই নয় স্যার, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা একটু আলাদা। কি বলছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা নয়, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? দেখো তোমরা তাহলে এটা ভুল জানতে, তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু এটা নয়, যেটা তোমরা দেখলে তাহলে তোমরা ভুল জানতে। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে যে এই এলিমেন্টগুলো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো সব জিরো হবে। তাহলে লোকে কিন্তু এইটা করে দেওয়া আসে, যেটা আমি ইচ্ছা করে লিখেছি তোমাদেরকে, তোমরা কিন্তু সেটা ভুল বললে। কি বললে তোমরা, বললে এই তিনটে জিরো হবে বাকিগুলো তোমার নন জিরো হবে, এইটা ছিল। এটা কিন্তু ভুল, কারণ এইটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে না। ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটাকে বলে স্যার? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে হচ্ছে যার ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে আর কি, ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে? একদমই নয়, আবারও ভুল করছো তোমরা। ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো হবে কিন্তু সেম হবে না, এবং বাকিগুলো তোমার জিরো দ্বারা ফিল আপ হবে। তাকে আমরা কি বলবো স্যার? তাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো আমার নন জিরো হবে, নন জিরো হবে। ঠিক আছে, যা খুশি হতে পারে, তিনটে সেমও হতে পারে, তিনটে ডিফারেন্ট হতে পারে, যা খুশি হতে পারে, নন জিরো হবে, নন জিরো। এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের কি হবে? জিরো হবে। যেখানে কোথায়? যেখানে i is not equal to j। তার মানে দেখো i is not equal to j, দেখো এই পজিশনটা ভালো করে দেখো, এই পজিশনটা ভালো করে দেখো। এখানে i কত? এখানে i হচ্ছে 2, j কত? j হচ্ছে 1, তাহলে ম্যাচ করছে? ম্যাচ করছে না। আবার তুমি এই পজিশনটা দেখো, এখানে কে? এখানে এখানে কে? এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের i হচ্ছে কত? i হচ্ছে তোমাদের 2, j কত? 3, ম্যাচ করছে না। তাহলে যে যেই জায়গায় ম্যাচ করবে না সেই সেই জায়গাগুলো আমাদের জিরো হবে, কিন্তু যে যেই জায়গাগুলো আমাদের ম্যাচ করবে সেগুলো আমাদের নন জিরো হবে। তুমি দেখো এখানে i এর ভ্যালুও 2, j এর ভ্যালুও 2, তাহলে যে যে পজিশনগুলোতে আমার i এবং j ম্যাচ করবে তাকে আমাদের কি বলবো? সেই পজিশনগুলো আমাদের নন জিরো হবে। আর এইরকম ভাবে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেই ম্যাট্রিক্সটাকে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্সটা একটু আলাদা। স্কেলার ম্যাট্রিক্সের কনসেপ্ট হচ্ছে যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো তোমার, অবশ্যই এখানে আরো রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছি, ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম হবে, শুধু নন জিরোই না, সেম হবে।
মানে এই প্রত্যেকটাই কে 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 হবে আর বাকিগুলো সব জিরো হবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে স্কেলার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে সামান্য পার্থক্য, কি পার্থক্য দেখো, সেই জিনিসটাই আমরা এখন বোঝাতে চলেছি। সেটা হচ্ছে ডি অফ আই জে ইকুয়াল টু নট জিরো, নট অনলি জিরো, ডি অফ আই জে কার সাথে ইকুয়াল হয়ে যাবে, তোমার কে হবে, অনলি কে হবে, অনলি কে। মানে এখানে যদি তুমি 1 বসাও তাহলে এখানেও 1 হবে, এখানেও 1 হবে, যদি এখানে তুমি 5 বসাও তাহলে এটাও 5 এটাও 5 হবে, মানে সব জায়গাগুলোই সেম ভ্যালু নেব। কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল ম্যাট্রিক্সে এইগুলো সেমও হতে পারে নাও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে কখন হবে, যখন আমাদের i ইজ ইকুয়াল টু জে হবে, কিন্তু যেই জায়গাগুলো i নট ইকুয়াল টু জে হবে সেখানে ডি অফ আই জের ভ্যালু কিন্তু আমরা কত পাবো, 0 পাবো, সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্সেরই একটা রেস্ট্রিক্টেড ভার্সন, যেখানে আমরা বলে দিচ্ছি স্ট্রিক্টলি যে আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের সেম হতে হবে, তবে সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলি। আরো রেস্ট্রিকশন লাগিয়ে দিলাম, আরো রেস্ট্রিকশন কি, যে ধরনের ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই 1 হবে, 1 অনলি 1, আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের 0 হবে, তাকে আমাদের বলা হচ্ছে কি, তাকে আমাদের আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স বলে। মানে যে সকল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো অনলি 1 হবে যদি i ইকুয়াল টু জে হয়, আর যেই জায়গায় i নট ইকুয়াল টু জে সেই জায়গায় ডি অফ আই জে ইকুয়াল টু আমার 0 হবে। তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, আমরা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। তাহলে আরেকবার রিভিশন দিয়ে দিই, তোমরা এতদিন যেগুলো ভুল জানতে এখন এখানে পড়েছো, যার কাছেই পড়েছো, যদি কোনো রকম ভাবে তোমরা ভুল জানো সেই জিনিসগুলোকে, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য এখানে এসছো। সেটা কি বলছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো, তাহলে যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট কোনটা স্যার, এইটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলে, এইটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলে, এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলে। তাহলে যে সকল ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই নন জিরো হবে, সেম হতেও পারে নাও হতে পারে, তাকেও আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। মানে স্কেলার ম্যাট্রিক্সকেও আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সকেও ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি, কারণ সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের রুলকে ফলো করছে। এবার আমি আরো রেস্ট্রিকশন লাগিয়ে দিলাম, কি বললাম, যে সকল ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, মানে সরি, যে সকল স্কোয়ার ম্যাট্রিক্সের বা বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই সেম হবে এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে, তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে যে সকল ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই সেম হবে এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে, তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। আর যে সকল ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই 1 হবে, 1 ভ্যালু 1, এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের 0 হবে, তাকে আমরা কি বলবো, আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো এই জিনিসগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই। এবার যদি তার ক্রম 2 হয়, মানে 2x2 অর্ডারের হয়, তাহলে সেটা দেখতে কেমন হয়, লাইক দিস। আর যদি তোমাদের ক্রম 3 হয় তাহলে সেটা দেখতে কেমন হয়, 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো, এই জিনিসটা তোমাদের সবার ক্লিয়ার হলো। এবার আমরা আসবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের, দেখো যে ম্যাট্রিক্সকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো, যে ম্যাট্রিক্সের আই এর ভ্যালুটা আমাদের জে এর থেকে বড় হবে, তাকে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। কেমন স্যার, লেটস সে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, কেমন আছে, এই পজিশনটা A11, এই পজিশনটা A12, এই পজিশনটা A13, আমি বানাচ্ছি, এই পজিশনটা A21, এই পজিশনটা A22, এই পজিশনটা A23, আর এই পজিশনটা A31, এই পজিশনটা A32, এই পজিশনটা A33। তাহলে এবার তুমি ভাবো, তুমি একটা ম্যাট্রিক্স বানাচ্ছো, সেই ম্যাট্রিক্সের A11 এলিমেন্ট, তাহলে i j থেকে ইকুয়াল না, মানে এগুলো নন জিরো হবে। এখানে i j থেকে ইকুয়াল নয়, i j থেকে বড় নয়, তাহলে এটাও নন জিরো হবে। এখানে i j থেকে বড় নয়, এখানেও আমাদের নন জিরো হবে। এইখানটা দেখো, এই পজিশন A21, এখানে দেখো i j থেকে বড় হয়ে গেছে, তাহলে এই জায়গাটা 0 বসাবো।
এই পজিশনে আই আর জে ইকুয়াল, তাহলে এখানে আমরা জিরো বসাবো না, অন্য কোনো ভ্যালু বসাবো, মানে নন জিরো এলিমেন্ট বসাবো। এইখানে দেখো এখানে জে আই এর থেকে বড়, তাহলে এখানেও আমরা নন জিরো এলিমেন্ট বসাবো। ঠিক আছে, এবার দেখো এইখানটা দেখো ভালো করে, এখানে আবার আই কিন্তু জে এর থেকে বড় হয়ে গেছে, তাই না? তাহলে এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটা আমরা জিরো বসাবো। এইখানে দেখো এই পজিশনটা দেখো, এই পজিশনটা কি হয়ে গেছে স্যার, এই পজিশনটায় কিন্তু স্যার আমাদের আই এর থেকে জে ছোট, তাহলে এই পজিশনটা আমরা কি করব স্যার, জিরো বসাবো। ঠিক আছে, ভালো করে ধীরে ধীরে শিখবো আমরা, কিন্তু যখন শিখবো একেবারে শিখে নেবো লাইফ টাইম। আর এই জায়গাটা কি করব স্যার, এইটা হচ্ছে দুটোই সমান, তাহলে এখানে আমরা অন্য একটা ভ্যালু বসাবো, যে কোনো, ধরো লেটস সে আমরা কি নিয়েছি 1 2 3 4 5 6, ব্যাস। এবার আমি আসি, কিসে আসবো দেখো ব্যাপারটা, এগুলো সবগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। এই ম্যাট্রিক্সে আশ্চর্য বিষয়, এই ম্যাট্রিক্সে দেখো এই জায়গাটা পজিশনগুলো আমার জিরো হচ্ছে আর বাকিগুলো আমার নন জিরো থাকছে। মানেটা কি, মানেটা হচ্ছে আমার যে সকল ম্যাট্রিক্সের ধরো এটা একটা ম্যাট্রিক্স, এটা m ক্রস n অর্ডারে, তাহলে যে সকল ম্যাট্রিক্সের তোমার আই যেখানে যেখানে জেড থেকে বড় সেই জায়গাগুলোতে আমরা জিরো বসাবো, আর যেখানে যেখানে আই জেড থেকে ইকুয়াল বা যেখানে যেখানে জেড থেকে আই ছোট সেই জায়গাগুলো আমরা নন জিরো বসাবো। তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, সেই ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের আই এর ভ্যালু জেড থেকে বড় সেই জায়গাগুলোকে আমরা জিরো দিয়ে ফিল আপ করছি, আর যে যে প্লেসগুলোতে আই জে এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে বা যে আই এর থেকে বড় হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে আমরা নন জিরো দিয়ে প্লেস করছি। তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, ঠিক এর উল্টোটা স্যার, ঠিক এর উল্টোটা। তাহলে উল্টোটা মানে যে ধরনের ম্যাট্রিক্সে আমার কি হচ্ছে, যে ধরনের ম্যাট্রিক্সে আমার যে আয়ের থেকে বড়, তাহলে যে কোথায় আয়ের থেকে বড় বলো, যে তোমার এখানে আয়ের থেকে বড়, যে তোমার এখানে আয়ের থেকে বড়, যে তোমার এখানে আয়ের থেকে বড়, তাই না? তাহলে এই পজিশনগুলোতে আমরা 2 3 4 5 6, দেখো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন, কারণ স্যার এই কেসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেখানে আমাদের যে আয়ের থেকে বড়, তাহলে কি হচ্ছে, যেখানে আমাদের যে আয়ের থেকে বড় সেই জায়গাগুলোকে আমরা জিরো বসাবো, আর যেখানে হচ্ছে আমাদের i is equal to j অথবা i j এর থেকে বড় সেই জায়গাগুলোতে আমরা নন জিরো বসাবো, নন জিরো এলিমেন্ট। তাহলে তখন আমরা সেটাকে কি বলবো, তখন সেটাকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো, বা যেটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বোঝা গেল? এবং এই দুটোকে যদি আমরা একসাথে মার্জ করি তখন সেটাকে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। মানে কি, কেমন হয় স্যার, তখন দেখো যখন আমাদের দুটোই প্রেজেন্ট আছে, লেটস সে সেটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলে দিতে পারি। দেখো দেখো এখানে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এখানে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো দুটোই প্রেজেন্ট আছে। তাহলে কেমন, এটা অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্স, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আসলো, ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি সাম অফ কি, মানে সরি সাম নয়, রিপ্রেজেন্টেশন অফ, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কোন দুটো ম্যাট্রিক্সের সমন্বয়ে তৈরি, দেখো হিসাব মতো ইউটিএম
প্লাস এলটিএম, দুটোই প্রেজেন্ট আছে। ডায়াগোনাল ম্যাট্রিক্সে ইউটিএম এর কনসেপ্টও প্রেজেন্ট আছে, আইটিএম এরও রয়েছে। ইউটিএম এর কনসেপ্ট কি, আবারও বলছি, আই যখন জেড থেকে বড় হবে সেই জায়গাগুলো এ অফ আই জে কি হয়ে যাবে, 0। আর যেখানে আই ইজ ইকুয়াল টু জে বা জে ইজ গ্রেটার দেন আই সেই জায়গাগুলোতে এ অফ আই জে কি হয়ে যাবে, নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে আমাদের দুটোকেই একসাথে মার্জ করা হয়েছে। তাহলে কি আছে, এখানে আছে জে ইজ গ্রেটার দেন আই, সেখানে এ অফ আই জে ইজ ইকুয়াল টু 0, আর আদারওয়াইজ আই ইজ ইকুয়াল টু জে, অথবা যে আই ইজ গ্রেটার দেন জে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ অফ আই জে ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। তাহলে এই যে কন্ডিশনটা, এই দুটো মিলিয়ে আমরা বেসিক্যালি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সই পাচ্ছি। তো সেইটাকে একত্রে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বলি, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু এই ম্যাট্রিক্সটা এত পাওয়ারফুল কেন? কারণ এই ধরনের ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যখন আমরা শিখবো, ডিটারমিনেন্ট সেইটার যে রেজাল্ট হয়, সেই রেজাল্টটা তোমার কি হয়, সেই রেজাল্টটাই প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের প্রোডাক্ট হয়ে যায়। মানে কি বলতে চাইছি, মানে বলতে চাইছি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের প্রোডাক্ট, সরি, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ডিটি, ডিটারমিনেন্ট অলওয়েজ কি হয়, প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের কি হয়, প্রোডাক্ট। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রোডাক্ট কত হয়ে যাবে ডিটারমিনেন্ট বার করলে, যদি ডিটারমিনেন্ট বার করি এই ম্যাট্রিক্সটা, তাহলে হয়ে যাবে 1 × 2 × 3 মানে 6। এই জিনিসটাই শেখাতে চাইছিলাম। তাহলে কোনো ম্যাট্রিক্সটা, কোনো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের অলওয়েজ ডিটারমিনেন্ট কি হয়, তার প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের প্রোডাক্ট হয়ে যায়। সিম্পলি মাথায় রাখবে, তার প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের প্রোডাক্ট হয়ে যায়। তাহলে এই হলো বেসিক্যালি তোমাদের কনসেপ্ট। তা আজকের প্রথম ক্লাসে আমরা কি করলাম, ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন, ম্যাট্রিক্স কাকে বলে, এই জিনিসগুলো শিখলাম। নেক্সট ক্লাসে আমরা কি শিখবো, নেক্সট ক্লাসে আমরা দেখব ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের বীজগাণিতিক মানে অ্যালজেব্রিক অপারেশন, যেখানে আমরা দেখব যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে গুণ, বিয়োগ, যোগ এই সকল অপারেশনগুলো করা সম্ভব। তো আমরা আমাদের নেক্সট ক্লাসে চলে আসবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন কত রকমের হয়, কিভাবে হয় না হয়। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। কোনো যদি সাজেশন থাকে সেই সাজেশনটা দিতে পারো, কারণ আমি বলছি এটা আমার প্রথম ক্লাস। নেক্সট ক্লাসটা যখন আমি নেব তখন তোমরা আলাদাই একটা ফিলিংস পাবে, কারণ আমি ততক্ষণে আশা করছি নেক্সট ভিডিওর আগে আমি আশা করছি আমার এই বাংলা টার্মগুলোর সাথে আমি নিজেকে কোপ আপ করে নিতে পারবো। তো সেই কারণে, ঠিক আছে, তো সেই কারণে আর যেইটুকুনি ত্রুটি হয়েছে আমার এই বাংলা এবং ইংলিশে ভার্সন ম্যানেজ করার জন্য, তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটাতে তোমরা দেখতে পাবে অনেক কনসেপ্ট কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, কিছু হিডেন কনসেপ্টও বলা হয়েছে যেগুলো আমরা অঙ্ক করতে করতে কাজে লাগাবো। ঠিক আছে, তো চলো টাটা, টেক কেয়ার, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।